দুধেল গাই হওয়া না বড় বিপদের। যারা যারা যখন যখন দুধেল গাই হয়েছেন, পরে তাদের একা হয়ে যেতে হয়েছে যখন দুধ বন্ধ হয়ে গিয়েছে। ঠিক তেমন করেই আমাদের সততার প্রতীক পিসি এখন বড়ই একা। চোখের জল ছাড়া তার সঙ্গী নেই। দলের ভাইয়েরা যে যার মতো চলে গেছে স্বার্থের খোঁজে। কিন্তু সেই সব দাদা দিদি ভাই বোনেরা কোথায়, যারা পিসি ক্ষমতায় থাকার সময় মমতাকে খালি তেল দিয়ে গেছেন, নিজেদের আখের গুছিয়ে গেছেন? আজ তারা কোথায়? সেই সব তথাকথিত বুদ্ধিজীবীরা। যা অবস্থা, তাতে কালীঘাটের পক্ষ থেকে একটা নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা শোনাতে হবে। ফিরে এসো সবাই, তোমাদের কেউ বকবে না। বাংলার তথাকথিত বুদ্ধিজীবীদের এই যে চটিজীবী হয়ে যাওয়া, এই কাহিনী নিয়েই আজকের প্রতিবেদন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছেন। আজ তারা কে কোথায়? দুধেল গাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে তারা কোথায় চলে গেলেন সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে, জার্নালিজম ফর ভারত। বাংলার সমাজ জীবনে না একটু শিক্ষিত মানুষদের বরাবরই প্রভাব ছিল, সেটা সেই বাম আমল থেকেই। আমরা পছন্দ করেছি তাদেরকে অনেকে বুদ্ধিজীবী বলেন, কিন্তু এটাই আমার খুব আপত্তি। কারণ কৃষি কাজ থেকে শুরু করে আমি যে কাজটা করি প্রত্যেকটাতেই বুদ্ধি লাগে। যিনি রিক্সা চালক, টোটো চালক, কিংবা যিনি মাটি খোঁড়েন, তাকেও বুদ্ধি খরচ করতে হয়। বুদ্ধিকে জীবিকা করেই তারা বাঁচেন, তার সঙ্গে শ্রম লাগে। কিন্তু আসলে যে বিদ্বজ্জন বলা হয় যাদের, তারা আসলে কায়িক পরিশ্রম যারা কম করেন, তাদের প্রভাব এই রাজ্যে তৃণমূল জমানার আগে থাকতেই ছিল। এবং 2011 সালে যে পরিবর্তন হলো, সেই পরিবর্তনের সময়ে এই যে সমাজটা, যাদেরকে আমরা বিদ্বজ্জন, বুদ্ধিজীবী এসব নাম দিয়ে থাকি, তারা কিন্তু সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। আর এই যে 2026 সালে রাজ্যে আবার একটা বড় পরিবর্তন হলো, এই পরিবর্তনটায় এই বুদ্ধিজীবীরা কেউ পরিবর্তনের পক্ষে ছিলেন না, বরং তারা বিরোধিতা করেছিলেন। এবং অনেক ক্ষেত্রে তাদের সেই বিরোধিতাটা এবারের যে পরিবর্তন, সেই পরিবর্তনের পক্ষে গিয়েছে। তাদের বিরুদ্ধেও মানুষের যে রাগ ছিল, সেটা ইভিএমে পড়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে এই বুদ্ধিজীবী পরিবিষ্ট হয়ে থাকতেন, এটা কিন্তু ঠিক নয়। ধরুন 2009 সালে তিনি যখন রেলমন্ত্রী হলেন, আপনাদের একটা কথা বলি যে কেন্দ্রীয় সরকারের যে কোনো বিজ্ঞাপন দেওয়ার কাজটা করে ডিএভিপি বলে একটি সংস্থা, কিন্তু রেলের ক্ষেত্রে এটা সম্পূর্ণ আলাদা ছিল। যখন একসাথে এই রেল বাজেট এবং সাধারণ বাজেট মিশিয়ে দেওয়াটা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর শুরু করলেন, তার আগে রেল মন্ত্রকের হাতে অনেক ক্ষমতা থাকতো, অনেক খরচ করতে পারতেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে মানে মহাকরণ দখলের আগে এই বুদ্ধিজীবী সমাজকে দখল করার জন্য রেলমন্ত্রীর চেয়ারটা ব্যবহার করেছেন। আপনারা খেয়াল করে দেখবেন যে সেই সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নানা জায়গায় নানা রেলের বিশেষজ্ঞ কমিটি তৈরি করে ফেলেন। এবং আমি তাদের মানে নিচে কাজ করেছি এরকম সাংবাদিকদের আমি চিনি, যাদের গলাটা খুব সুন্দর, তাদেরকে কোথাও কোনো অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দেওয়া, কাউকে গান গাওয়ার দায়িত্ব দেওয়া, সব রেলের অনুষ্ঠানে। রেলের একটা উদ্বোধনকে কিভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান তৈরি করে দেওয়া যায়, সেখানে নাচ গান আবৃত্তি ইত্যাদির ব্যবস্থা করে নানা জনকে পাইয়ে দেওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন 2009 সালে। কারণ এই যে সিঙ্গুর নন্দীগ্রাম পর্ব, এই পর্বে বামেদের যে কাজকর্মগুলো ছিল, তাতে অনেকে যারা বামপন্থী শিক্ষিত সমাজ, কবি, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী বলা হয় যাদের, তারা আস্তে আস্তে বামেদের বিরুদ্ধে যাচ্ছিল। এই সময় যদি আমরা তালিকাটা তৈরি করি না, তাদের অনেকে এখনো রয়েছেন, জীবিত রয়েছেন, অনেকে প্রয়াত হয়েছেন, কিন্তু কে নয়, মানে নৃত্যশিল্পী অমলা শঙ্কর, সেই সময় থিয়েটারের শাওলি মিত্র, বিভাস চক্রবর্তী, ব্রাত্য বসু তো মন্ত্রীও হয়েছেন, অর্পিতা ঘোষ, জয় গোস্বামী
শুভা প্রসন্ন এদেরকে আমরা চিনি, যোগেন চৌধুরীর মতো ভারত খ্যাত শিল্পী, কেন বিশ্বখ্যাত বলা যায়, সমীর আইচ, এখন তিনি আবার বিরোধী সুর, তার গায়ক দ্বিজেন মুখোপাধ্যায়, ওই সময় বামপন্থী হিসেবেই পরিচিত চিরকাল পল্লব কীর্তনিয়া, নচিকেতা, সিনেমা জগতের গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তী, অভিনেত্রী সুপ্রিয়া দেবী, সবাই কেমন যেন মমতাপন্থী হয়ে গেলেন। আর তার 2 বছর পরে, যে 2009 সালে মমতা রেলমন্ত্রী, তারপরে 2011 সালে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও কেন্দ্রের মনমোহন সিংহ সরকারের রেল মন্ত্রকটা তৃণমূলের হাতেই ছিল। প্রথমে দীনেশ ত্রিবেদী, পরে তিনি বেসুরও হয়েছেন, বিজেপিতে এসেছেন, এখন অনেক বড় দায়িত্ব নিয়ে বাংলাদেশে আছেন। আবার তারপরে মুকুল রায়, তিনিও রেলমন্ত্রী হলেন, পরে বিজেপি হলেন, আবার তৃণমূল হলেন। কিন্তু এই যে অদল বদল, এইটা কিন্তু মমতার রেল মন্ত্রকে থাকার সময় তৃণমূলে শুরুটা করেন। আর এখানে ক্ষমতায় আসার পর তিনি নানা রকম কমিটি বানাতে লাগলেন। দেখুন, মানে নতুন নতুন একাডেমি বানাতে শুরু করলেন। বাম আমল থেকেই রাজ্যে মূলত 3টে একাডেমি ছিল, একটা হচ্ছে বাংলা একাডেমি, নাট্য একাডেমি, সঙ্গীত একাডেমি, আর একটা ছিল হচ্ছে চারুকলা পর্ষদ। মমতা দেখলেন যে এত লোক আমার কাছে এসে গেছে, সবাইকে তো কোথাও কোথাও বসাতে হবে। তিনি একটা নজরুল একাডেমি করলেন, একটা কবিতা একাডেমি করলেন, একটা বিদ্যাসাগর একাডেমি করলেন, একটা দলিত সাহিত্য একাডেমি করলেন, নানা রকম সব একাডেমি একাডেমি একাডেমি। তারপরে হচ্ছে কমিটি, সরকারি কমিটি, এই প্রত্যেককে এক একটা জায়গায় দায়িত্ব দিয়ে দিলেন। তাহলে তারা খুশি শুধু হলেন না, তারা একদম বশংবদ হয়ে গেলেন, তারা সরকারি টাকা পাচ্ছেন। এত লোককে জায়গা দিতে হবে বলে রাজ্য সরকার একের পর এক কমিটি আর একাডেমি তৈরি করেছে আপনার আমার করের টাকায়। আমরা বুঝতে পারিনি। অনেককে তো সরাসরি সরকারি পদে বসিয়ে দিলেন, যারা পদে বসে পদলেহন করবেন। কোনো রাগ থেকে বলছি না, এটা একটা রাজনৈতিক একটা কৌশল ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ বাম জমানাতে মমতা দেখেছেন যে অন্য রাজনীতি করতে গেলে এখানে একটা বড় বাধা তৈরি হচ্ছে, যেই শ্রেণীটা হচ্ছে এই বুদ্ধিজীবী শ্রেণী, এরা বামেদের পক্ষে কথা বলছে। উনি ক্ষমতায় এসে বামেদের আরো বেশি করে পরাস্ত করতে, কারণ তখনও বিজেপির উত্থান হয়নি। 2011 সালে মমতা যখন ক্ষমতায় এলেন, তখনও তো মূল যে বিরোধী পক্ষ সেটা বামেরা, তাদেরকে দুর্বল করতে মমতা আস্তে আস্তে কি করলেন, এই বামেদের সম্পদটা নিজেদের ঘরে নিলেন। কিন্তু এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যে আসলে বহু গুণ সম্পন্ন, তার যে বহুমুখী সৃষ্টিশীল প্রতিভা আছে, সেটা ক্রমশ ফুটতে শুরু করলো। দেখুন, রেলমন্ত্রী থাকার সময় তিনি ছবি আঁকছেন। আসলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2006 সাল থেকেই তার লেখালেখি শুরু হয়ে যায়। কবি সুভাষ মুখোপাধ্যায় তিনি যখন তৃণমূলে এলেন, তারপর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ও আস্তে আস্তে শিল্পী। কবি সুভাষ মুখোপাধ্যায় যখন তৃণমূলের ঘনিষ্ঠ হলেন, তিনি বিখ্যাত ছড়াকার, তখন থেকেই মমতা কবিতা এবং ছড়া লিখে, এমনকি তার ঘনিষ্ঠরা বলেন যে সুভাষ মুখোপাধ্যায়েরও উপরে তিনি এটা প্রমাণের চেষ্টা করেন। এরপরে যখন যোগেন বিখ্যাত চিত্রশিল্পী, তিনি যখন এলেন, তখন তিনি আবার রং তুলি ক্যানভাস নিলেন। আর তখন একটা কে বুদ্ধি দিয়েছিল জানি না, সম্ভবত মুকুল রায়, এই ছবি বিক্রি করে কালো টাকা সাদা করে তৃণমূলকে ধনী একটা পদ্ধতি মমতা বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করলেন। এবং সেই সময় অনেক চিকিৎসক, ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদার, তিনি হতে পারেন কাকলি ঘোষ দস্তিদারের স্বামী, কিন্তু তিনি প্রথম থেকে তৃণমূল করতেন না। তিনি কিভাবে ঢুকছেন, তিনি ছবি কিনছেন, অনেক দামি দামি ছবি কিনছেন। এরপরে তো সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডু, তারা ছবি কিনে মমতাকে ধনী করলেন এবং নিজেরা জেলে গেলেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় 2012-13 সাল নাগাদ থেকে বইমেলা হোক বা চলচ্চিত্র উৎসব, তিনি হয়ে গেলেন মধ্যমণি। এদিকে শাহরুখ, ওদিকে অমিতা, ওদিকে জয়া ভাদুরী, এদিকে ঐশ্বরিয়া রায়, কাজল, সবাইকে নিয়ে মমতা মধ্যমণি।
সৌরভ গাঙ্গুলি, তিনি খালি খেলাধুলাটা করেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা ব্যাপার আছে যে আমি সব পারি। আমি কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন, তারপর তিনি বেরিয়ে বলেছিলেন আমি হাসপাতালে যে কদিন ছিলাম সে কদিনে আমি সেলাইটা শিখে নিয়েছি। মানে অপারেশনের পর সেলাইটা তিনি বলেছিলেন, নার্সদের কাছ থেকে বসে থাকি তো সেলাইটা শিখে নিয়েছি আমি, এটা যেন কাঁথা সেলাই শিখে নিলেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন, আরো বড় শিল্প সংস্কৃতির লোকেদের কাছে আনতে, এদের মধ্যে কারা দুস্থ, কাদের সংসার চলছে না, কে অসুস্থ, কার আর্থিক অনটন, তাদেরকে দেধার সাহায্য করতে লাগলেন। সাহায্য এমনকি বড় বড় প্রতিষ্ঠান থেকে অবসর নেওয়ার পর সাহিত্যিকদের চাকরির ব্যবস্থাও তিনি করে দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় অভিযোগটা হচ্ছে জয় গোস্বামীকে নিয়ে। মমতার সব উৎসবে তিনি প্রধান, তার পাশে একটা চাটুকার শ্রেণী তৈরি হলো। জয় গোস্বামী তো চিরকাল মানে একদম অকুণ্ঠ চিত্তে মমতার প্রতি তার দায়বদ্ধতা, তার শ্রদ্ধা, তার কৃতজ্ঞতা একদম প্রকাশ করেছেন। আর মমতার এই উপকার পেয়েছেন যারা, তাদের সংখ্যাটা কম নয়। এদের মধ্যে ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন, মুনমুন সেন, সন্ধ্যা রায়, তারা রাজনীতিতেও বড় জায়গা পেয়ে গেছেন। কিন্তু তারা কোথায়? ব্রাত্য বসু তিনি কোথায়? সেই যে নির্বাচনে পরাজিত হলেন ব্রাত্য বসু, তারপর থেকে তার দেখা পাওয়া যায়নি। কখনো শোনা গেছে তিনি পাহাড়ের কোলে ঘুমোচ্ছেন, কখনো শোনা গেছেন এই দেশেই নেই। তারপরে মাঝখানে কিছুদিন আগে তার হঠাৎ উদয় হয়েছিল কলকাতায় একটি বহু তারা হোটেলে, সেখানে একটি সংবাদ মাধ্যমের একটা বার্ষিক অনুষ্ঠান ছিল। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সঞ্চালকের ভূমিকায় ছিলেন, তার সঙ্গী ছিল অভিনেত্রী পাউলি দাম। কিন্তু সেই রাতের সেই সন্ধ্যাটুকু, তারপর ডিনার ইত্যাদিতেও তাকে বিশেষ দেখা যায়নি। তিনি হঠাৎ উবে গেছেন, আগে যেমন উবে গিয়েছিলেন আবার উবে গেছেন, মাঝখানে এসে কিছুটা টাকা পয়সা রোজগার করে আবার চলে গেছেন। এই যে ব্রাত্য বসুরা চলে গেলেন, কিন্তু এই ব্রাত্য বসু যিনি নাটকের একটা মহান ব্যক্তি, তিনি কিভাবে রাজনীতিতে এলেন, কিভাবে এককালে তিনি বামপন্থী ঘরানার। কিন্তু দেখুন, এই ব্রাত্য বসু উইঙ্কল টুইঙ্কলের মতো প্রতিষ্ঠান বিরোধী নাটক লিখেছিলেন, কিন্তু মমতা ম্যাজিক এমন না, সেখানে এসে তিনি ভুলেই গেলেন যে উইঙ্কল টুইঙ্কলের মতো একটা নাটক আর লেখা যায়। বাঙালি পেল না। এবং থিয়েটার মঞ্চগুলোতেও একসময় যখন উইঙ্কল টুইঙ্কল অভিনীত হচ্ছে, সংস্কৃতির নাটক, পরিচালক দেবেশ চট্টোপাধ্যায়, সেই নাটক বামেরা একাধিক মঞ্চে বাতিল করেছে। মঞ্চ পাওয়া যেত না সেই সফল নাটকের। কিন্তু তারপরে দেখবেন তৃণমূল জামানায় সেটা নেই, কারণ প্রতিষ্ঠান বিরোধিতাকে কি করে বন্ধ করে দিতে হয় সেটা মমতা ভালো জানতেন। এরপরে মমতা একটা বডি রাজনীতি করলেন। বডি মানে ডেড বডি রাজনীতি। মানে দেখুন, সুচিত্রা সেন তিনি চিরকাল অভিনয় জীবন ছাড়ার পর তিনি আড়ালে থাকলেন, কিন্তু মৃত্যুর পর তিনি আড়ালে যেতে পারলেন না। তার বডি তার দেহকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষাতে বলছি, কেন বলছি জানেন? মান্না দে বাঙ্গালুরুতে তার মৃত্যু হয় এবং ওখানেই দাহ হয়ে যায়। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠদের কাছে আক্ষেপ করেছিলেন, ইস মান্নাদার বডিটা পাওয়া গেল না, বডিটা পেলে একটু রাজনীতি করা যেত। দেখুন, সুচিত্রা সেনকে গার্ড অফ অনার নিতে হয়েছিল প্রকাশ্যে। সুনীল গঙ্গোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো যারা বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ, বুদ্ধদেব বাবু এই একটা কাজ করতেন। এই ইন্দ্রনীল সেনটাও কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ ছিলেন। জ্যোতি বসুর এই ব্যামোটা ছিল না। এটা কিন্তু মমতার অনেক সমালোচনা করতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চতুর রাজনীতিক, মনে রাখলেন পুরনো সমালোচনা মনে রাখতে হবে না, আস্তে আস্তে এদের সবাইকে আমাকে তৃণমূলকরণ করে নিতে হবে। হলো বাম আমলে কেউ মারা গেলে তার দেহ রবীন্দ্র সদনে রাখা থাকতো। আমার মনে আছে যে আমি একবারই এরকম, আমার খুব প্রিয় শিল্পী রবি ঘোষের দেহ শায়িত ছিল, লাইন দিয়ে গিয়ে ফুল দিতে গিয়েছিলাম। তখন পুষ্পস্তবক অর্পণ করা হতো সরকারের তরফ থেকে। বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার সরকারিভাবে একটা শোক বার্তা প্রকাশ করতেন, এই অবধি ছিল। কিন্তু মমতা পূর্ণ রাষ্ট্রীয় সম্মান, গান স্যালুট,
ঋতুপর্ণ ঘোষও পেয়েছেন। শেষ বিদায় মহাশ্বেতা দেবী, সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেন, শঙ্খ ঘোষের ক্ষেত্রে তাদের পরিবার এবং আত্মীয়রা রাজি হননি। রাজি যদি থাকতেন তাহলে মমতা সেটাও করতেন, তিনি চেয়েছিলেন। কিন্তু একটা বিষয় দেখুন, শঙ্খ ঘোষের পরিবার রাজি হয়নি, খুব ভালো, কিন্তু যে শঙ্খ ঘোষ একটা সময় তৃণমূলের হিংসা, বিশেষ করে বীরভূমে অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর হিংসা, এই নিয়ে যিনি তীক্ষ্ণ বিদ্রুপের কবিতা লিখেছিলেন, তিনি চুপ করে গেলেন, আর লেখেননি। কিন্তু মৃণাল সেন, সৌমিত্র চট্টোপাধ্যায়রা প্রথম দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক নিন্দা করেছেন, কিন্তু তাতে কি, ওসব ভুলে যেতে হয়। মমতা জানতেন এটা, বরং আরো বেশি বেশি করে তিনি প্রমাণ করবার চেষ্টা করলেন, আমি সংস্কৃতি জগতের অভিভাবক, আর বাঙালি তো সংস্কৃতি, কবিতা এই নিয়েই, গান, এ তো বাঙালির সম্পদ, আর বাঙালি ভালোবাসে। এমনকি তার যারা সমালোচনা করেছেন তাদের তিনি মাথায় তুলে রাখতেন। বামপন্থী যে বামেদের যে বৃত্ত ছিল, সেই বৃত্তের সাংস্কৃতিক ব্যক্তিদের এত বড় পরিসর দিলেন, এত কাজ করার জায়গা দিলেন, এর মধ্যে দিয়ে তিনি কিন্তু আসলে অনেক উদ্দেশ্য সাধন করেছেন। এই যে সাংস্কৃতিক মনস্ক হিসেবে বামেদের যে খ্যাতি ছিল, সেইটা কেড়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের চাপাই প্রগতিশীল, শিল্প সংস্কৃতি মুখ, এসব আর রইল না। এদেরকে কি করা হতো, সমস্ত সরকারি অনুষ্ঠানে এদের সম্মান দেওয়ার জন্য ডাকা হতো। তখনও বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ, বঙ্গশ্রী চালু হয়নি, তার আগেই অনেকে বাদ পড়তেন, আর যারা বাদ পড়তেন তারা সমস্যায় পড়তেন। এইভাবে করতে করতে একটা চাটুকার শ্রেণী তৈরি করে ফেলেন আমাদের সততার প্রতীক, গর্বের মুখ্যমন্ত্রী এখন বহিষ্কৃত। যারা সরাসরি মমতাকে সাপোর্ট করছে না, তারা কি করছে, তারা বিজেপির নিন্দা করছে। বিজেপির নিন্দা মানে শত্রুর শত্রু অথবা আমার মিত্র, এই যে মন্ত্র, এই মন্ত্র দিয়ে মমতা এদের সকলকে কাজে লাগালেন। এদেরকে অনেকে চটি চাটা বলেছে, কিন্তু কলাটা মূলটার জন্য তারাও এসবকে কিছু মনে করেনি। কে কি সমালোচনা করছে বয়ে গেছে। ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত বাণী আছে না, যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হয়। এক্ষেত্রে মমতা ছিলেন দুধেল গাই। এইসব তথাকথিত বুদ্ধিজীবীরা তারা লাথি খেতেন, কিন্তু দুধ তো পাচ্ছি, যে গরু দুধ দেয় তার জন্য একটু লাথি খেলাম। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় লক্ষ্য ছিল, তিনি এই সাংস্কৃতিক জগৎ, একটু উচ্চ শিক্ষিত শহুরে মানুষ, তাদের কাছে যাতে ওঠার চেষ্টা করেছিলেন। গ্রামের মানুষ অনেক আগে থাকতে মমতাকে ভালোবাসা দিয়েছেন, কিন্তু শহরের লোকেরা মমতাকে পটুয়া পাড়ান মেয়ে, ঝি কালচার এসব বলতো। বামেরা স্লোগান তৈরি করেছিল যে কালীঘাটের ময়না সত্যি কথা কয় না। এই যে রাগ, এই রাগের জন্য মমতা ভদ্র সমাজের মধ্যে একটা হয়ে উঠলেন। আরো তার বই বাড়তে লাগলো, সবকিছু। দেখুন, লেখক, সাহিত্যিক, শিল্পী, এই জগৎটা একটা আছে যে পারিবারিক পরিচয় একটা কাজে লাগে, নেপোটিজম যাকে বলা হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেসব কিচ্ছু ছিল না। তার দূর দূর কেউ, মাসি, পিসি, মামা, ভাগ্নে, মানে কেউ লেখালেখি এসবের জগতের নয়, ছবি আঁকার নয়, কিন্তু মমতা সবটা পারেন। 90-এর দশক থেকে তিনি লিখছেন, কিন্তু এইভাবে তিনি যে একেবারে লেখালেখি জগৎ, সংস্কৃতি জগতের একদম প্রধান হয়ে উঠবেন, এলিট হয়ে উঠবেন মমতা, সোজা কথা এলিট হয়ে উঠবেন, কেউ ভাবেন। মানে বইমেলা কমিটিও মমতাকে দুধেল গাই হিসাবে ব্যবহার করে অনেক সুবিধা নিয়েছে। তাদের যারা কর্তা ব্যক্তি তারাই তো মমতার বই প্রকাশ করতেন। মমতার বই প্রকাশ করা এবং সেই বইয়ের বিক্রি, আমি আগে বলেছি, বিভিন্ন গ্রন্থাগারে, স্কুলে, কলেজে বিক্রি বাড়িয়ে দেওয়া, সেই কাজের মানে পুরস্কার হিসেবে তারা তাদের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের বইকেও চালাতে পেরেছেন। এরপরে যে ওই কবিরা আছেন, উঠতি কবি, তারা না আড়ালে মমতার নিন্দা করেছেন। কখনো কোনো কবিকে প্রকাশ্যে মমতার বিরুদ্ধে কিছু বলতে শোনা যায়নি। তারা সব তসলিমা নাসরিনের ভক্ত ছিলেন, কিন্তু তারা কখনো বলেননি যে তসলিমা
কারিশমাকে কেন আনা হচ্ছে না? তারা কোনোদিনও পাক সার্কাস, পেটিয়া বুরুজ, মুর্শিদাবাদ, মালদা, জেহাদিহানা কিচ্ছু বলেননি। মমতা যখন বলছেন 1 সেকেন্ডের মধ্যে সব কিছু হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিচ্ছু বলেননি। যদিও কিছুটা আরজিকর পর্বে তারা একটু গলা তুলেছিলেন, কিন্তু কেন তোলেননি তারা? তার কারণ মমতা ততদিনে বইমেলা কমিটি বা গিল্ডকে নিজের মুঠোয় ভরে নিয়েছেন। শুধু তাই নয়, তার পায়ের তলায় আছে সেটা। এই লিটল ম্যাগাজিন করি এরাও ভয় পেতেন, ভালো জায়গায় ওই লিটল ম্যাগাজিন টেন্টে বইমেলার সময় একটা টেবিল পাওয়া যাবে তো, টেবিলের জায়গাটা ছোট হয়ে যাবে না তো? আর মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোকে যে কি এনজয় করতেন বলা যাবে না। শুভা প্রসন্ন নাকি একবার বলেছেন যে মমতার তুলির টানে প্রতিভা আছে। বাঙালি জানে তার তুলির টানে কেমন প্রতিভা। মমতা সবাইকে বলে বেড়াতেন, জানো শুভদা বলেছে আমার তুলির টান দারুণ, বোল্ড ব্রাশ স্ট্রোকস। অথচ আমার এক শিল্পী বন্ধু তিনি বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ দামি দামি রং আর ক্যানভাস নষ্ট করেছে তা দিয়ে একটা প্রকৃত শিল্পীর কেরিয়ার তৈরি করা যায়। কিন্তু তিনি ততদিনে না কেমন একটা বহুমুখী প্রতিভার বিচ্ছুরণ ঘটছে। তিনি গান লিখছেন, সুর দেওয়া হচ্ছে, ইন্দ্রনীল সেন সেই গানের অ্যালবাম প্রকাশ করছেন, তার বিনিময় পাচ্ছেন। ইন্দ্রনীল সেন প্রথমবার বহরমপুরে গেলে লোকসভায় হেঁটে এলেন, তারপরে চন্দননগরের মতো একটা সাংস্কৃতিক শহর বলে পরিচিত সেই বিধানসভা থেকে বারংবার জিতলেন, মন্ত্রী হলেন। কোথায় তিনি? টিভি ধারাবাহিক, মমতা খুব ভালো দর্শক, টিভি ধারাবাহিকে মমতার গান মানে লেখা গান, সুর এসব দিয়ে ব্যবহার করা হয়েছে। এখন কিন্তু কিচ্ছু হচ্ছে না। আর একই সঙ্গে বাংলার বেশ নামকরা কবি সুবোধ সরকার, ওদিকে আবুল বাশারের মতো সাহিত্যিক, তারাও কিন্তু দিনরাত তেল দিয়ে যাচ্ছেন, দিনরাত মমতার সাহিত্য মূল্য নিয়ে। আর ব্রাত্য বসু, যার ক্ষুরোধার কলম ছিল, সেই কলম দিয়ে একটা সময় আর কালি বেরোলো না, খালি তেল বেরোতে আরম্ভ করলো, তেল তেল তেল। এবং তিনি শেষে কি করলেন? নিরলস সাহিত্য সাধনা এবং কবিতা বিতান, যে কাব্যগ্রন্থ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কজন পড়েছেন আমি জানি না, কিন্তু সেই কাব্যগ্রন্থের জন্য সাহিত্য জগতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানকে স্বীকৃতি দিয়ে একটা পুরস্কার দিয়েছিলেন, নতুন পুরস্কার। এই পুরস্কারটার জন্ম হয়েছিল শুধুমাত্র সততার প্রতীককে তেল দেওয়ার জন্য। এরা যারা সরাসরি, আবার এই ব্রাত্য বসুদের কথা বলছি না, সুবোধ সরকারদের কথা বলছি না, অনেকেই আছেন যারা মমতাকে তেলটা ঠিক মতো দিতে পারছেন না, তারা কায়দা করে একটা অন্য তেল দিতেন। বলতেন বিজেপি হচ্ছে একটি সাম্প্রদায়িক ফ্যাসিবাদী রাজনীতি করে, আরএসএস ব্রাহ্মণ্যবাদ চালায়, মনু হ্যানা ত্যানা, কিছুই তাদের লেখাপড়া নেই। এই দুটি সংগঠন নিয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি, এদের প্রত্যেকের সঙ্গে আমি মুখোমুখি বসে বোঝাতে পারি সংঘ কি, আরএসএস কি, বিজেপি কি। তাদের রাজনীতি নয়, তাদের আদর্শটা বোঝাতে পারি, রাজনীতি আমি জানি না। মমতার সাফল্যটা কোথায় জানেন? বারবার বলছি, এই যে বাম সাংস্কৃতিক বুদ্ধিজীবী যারা প্রতিষ্ঠান বিরোধী, তাদেরকে তিনি তৃণমূল নামক প্রতিষ্ঠানের অঙ্গ করে নিয়েছিলেন। তাদের প্রতিষ্ঠান বিরোধিতার যে রক্তের মধ্যে একটা বুদবুদ করত, সেইটাকে তিনি বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে কাজে লাগালেন। মমতা শুরু করেছিলেন বলছিলাম সুভাষ মুখোপাধ্যায়কে কাছে টেনে, যোগেন চৌধুরীর মতো যার নাম গোটা ভারতে এক ডাকে চেনে সবাই, তাকেও তল্পিবাহক বানিয়েছেন। এরা কেউ দেখুন এই যে নির্বাচনী হিংসা, এত মৃত্যু রাজ্যে, সরকারি চাকরির কারচুপি, বিক্রি। আপনাদের মনে করাই, তসলিমা নাসরিন যখন কলকাতা ছেড়ে চলে যেতে বাধ্য হলেন, তখন আমার খুব প্রিয় এবং শ্রদ্ধেয় প্রয়াত গীতিকার গান লিখেছিলেন। আমরা প্রতুলের গান খুব শুনতাম, তিনি হাত বাজিয়ে বাজিয়ে গান গাইতেন। তিনি গান লিখেছিলেন যে হায় 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 क्या शर्म की बात, मार्क्सवादी पार्टी भी नाचे मौलवाद के साथ।
কিন্তু পরে এই রাজ্যে এত কিছু হয়েছে, কখনো প্রতুলবাবু আর গান লেখেননি, কিন্তু তিনি রোগশয্যায় হাসপাতালে শুয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বাংলায় গান গাই গানটা শুনিয়েছিলেন, এবং রাজনৈতিক কারণে গানটা নিমেষে ভাইরাল হয়ে গিয়েছিল। এই গানটা তার গলায় হাসপাতালের বেডে শুয়ে গাইছেন, এইটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কত বড়, তিনি কত মহান, এই জায়গায় উচ্চতাটা বাড়িয়ে দিয়েছিল। কবির সুমন যখন রাম জন্মভূমি আন্দোলন হচ্ছে, তিনি তো ঘোর সনাতন বিরোধী, তিনি ওই হাল ছেড়ো না বন্ধু কিন্তু কণ্ঠ ছাড়ো জোরে এই গানটা ওই সময় লিখেছিলেন, গেয়েছিলেন, সব জায়গায় রাস্তা রাস্তায় গিয়েও গাইতেন বিনা পয়সায়। যখন চিট ফান্ডের সবকিছু হলো, তখন ওই যা গেছে তা যাক নামে তিনি একটা গান বেঁধেছিলেন, কিন্তু তিনি আবার বদলে গেলেন। আমি এদের না চরিত্র বিশ্লেষণটা করব এই কয়েকজনের। পরে সব থেমে গেল। 26,000 চাকরি বিক্রি নিয়ে কেন কলম ধরলেন না সুমন চট্টোপাধ্যায় ওরফে মুসলিম কবির সুমন, যিনি বিয়ে করার জন্য ধর্ম বদলেছেন। জয় গোস্বামীর কথা আমি বলছি না, উনি তো মমতা নন, ভাইপোকেও তেল মারতেন। এই গত বিধানসভা নির্বাচনের আগে একটা সাক্ষাৎকারে শুধু ভাইপো নয়, মানে তৃণমূলের মহুয়া মৈত্র, তাকেও তেল দিতে ছাড়েননি জয় গোস্বামী। কিন্তু এখন তিনি কোথায়? তসলিমা নাসরিনের ডাকে তাকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি, তাদের অনেকে কেঁদেছেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে তিনি এখন মমতার পাশে নন কেন? এই জয় গোস্বামী বাঙালি তাকে এক ডাকে চেনে, তিনি মমতা জমানায় নজরুল একাডেমির দায়িত্ব সামলেছেন। তিনি বলেছিলেন উনি আমার থেকে বয়সে ছোট, তাও প্রণাম, যত দিন বাঁচব মমতা যেখানে থাকবেন আমি সেখানে থাকব, আমার জন্মাবধি এমন মুখ্যমন্ত্রী দেখিনি। সেই মুখ্যমন্ত্রীর যে বাড়ির, সেই বাড়িতে আপনি কেন যাচ্ছেন না? শিল্পী শুভপ্রসন্নর কথা বলছিলাম আমি, তিনি সিঙ্গুর নন্দীগ্রাম পর্বে থেকেই মমতার সঙ্গে ঘনিষ্ঠ হন, এবং তাকে পরে হেরিটেজ কমিশনের যে বড় দায়িত্ব সেটা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে তিনি কি দিয়েছিলেন? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রবীন্দ্রনাথের থেকে এগিয়ে রেখেছিলেন। শুনবেন, তিনি এক জায়গায় বলেছিলেন মমতার সঙ্গে রবীন্দ্রনাথের একটি তুলনা করা যায়, শুধু এ কারণেই নয় যে তাঁদের কারোরই প্রথাগত শিল্প শিক্ষা ছিল না, বরং এ কারণেও যে সারা দিন চরম দুর্দশার মধ্যে থেকেও মমতা যেখানে প্রাণবন্ত ও প্রফুল্ল সব ছবি আঁকেন, সেখানে রবীন্দ্রনাথের লেখা প্রাণবন্ত হলেও তার আঁকা ছবিগুলো ছিল বিষাদময়। বুঝুন, মমতা এবং রবীন্দ্রনাথ দুজনের মধ্যে তুলনা করে শুভপ্রসন্ন মমতাকে এগিয়ে দিলেন। বুঝতে পারছেন কি করে এলিট হলেন মমতা? কবির সুমনের কথা তো আর কি বলবো, যদি বাংলার একজন সত্যি গায়ক হিসেবে তার তো সুনাম ছিল, এখনো আছে। লোকসভায় গেছেন, তারপরে এই খাও খাও সব করেছেন। প্রেস ক্লাবে তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন খাও খাও খাও, পরে আবার ভুলে গেলেন। তিনি মমতা সম্পর্কে বলেছেন যে আজ থেকে 300 বছর পর মমতার নামে পূজা আর্চা হবে, মন্দিরও হবে। কোথায় আপনি? বিয়ের জন্য ধর্ম বদলানো কবির সুমন আপনি কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গেলে এখন মানুষ বলছে ওই দেখ চোর এসেছে, চোর চোর, তার গাড়িতে গোবরের ঘুঁটে দিচ্ছে, কাদা ছুটছে। আপনি বলেছিলেন 300 বছর পর, মাত্র 3 মাস তিনি হেরে গেছেন। সুবোধ সরকার বিখ্যাত, বহুবার বিদেশে গেছেন, তার বিদেশে যাওয়া নিয়ে অনেক কিছু ফাঁস হয়েছিল। তিনি মমতাকে নয়া সমাজবাদের জননী মনে করতেন, জননী। ইংরেজির অধ্যাপক ছিলেন, পরে তো তিনি বামপন্থী ছিলেন, পরে কবিতা একাডেমির দায়িত্ব পান। এই যে দায়িত্বটা তিনি পেলেন, তারপর তিনি কবি মমতাকে নিয়ে কি বলেছেন? বলেছেন ছড়া লেখা খুব কঠিন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কঠিন কাজটি সফলভাবে করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছড়া বাংলার ছড়া সাহিত্যে গুরুত্বপূর্ণ সংযোজন। একটা ছড়া
কবি সুবোধ সরকার, আপনি মুখস্থ বলতে পারবেন, ছড়া তো মানুষের মুখে মুখে ঘোরে। আমার না আশ্চর্য জেগেছিল যোগেন চৌধুরীর কথা শুনে। যোগেন চৌধুরী যোগেন চৌধুরী আমাদের দেশের প্রথম সারির যেসব শিল্পী রয়েছেন তাদের মধ্যে তিনি একজন। তিনি তৃণমূলের কল্যাণে রাজ্যসভার সাংসদ হন। তাহলে তো একটু পুজো দিতে হবে। পুজো দিতে গিয়ে তিনি কি বলেছেন, মমতা তার আঁকা প্রাকৃতিক দৃশ্য এবং বিভিন্ন সজীব ও জড়ো আকারের মধ্য দিয়ে নিজের গভীরতম অনুভূতিগুলোকে এক সুনির্দিষ্ট রূপ দিতে সক্ষম হয়েছেন। একটা ব্যাপারে জানেন তো, কোনো কথাকে কঠিন করে বললে সেই কথার গুরুত্ব বেড়ে যায়। যেমন কানা আর অন্ধ দুটোই এক মানে, কিন্তু দেখুন একটা মানুষকে এই দুটোর ছাড়াও যদি ব্লাইন্ড বলা হয় না, তাহলে যেন তাকে কোথায় সম্মান করা হলো। এটা আমাদের একটা আছে, ইংরেজিতে বললে, কঠিন কঠিন বাংলায় বললে। প্রথাগত শিক্ষা নেই বলেই সম্ভবত তিনি স্বাধীনভাবে বলিষ্ঠ রঙের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে পারেন। রঙের বিন্যাসে তার পছন্দ ও শৈলী অনন্য। আচ্ছা, শিল্পী যোগেন চৌধুরী, আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ছবি কিনে রেখেছেন? এই ছবির ব্যাপারটা হচ্ছে, ছবিতে লোকে বিনিয়োগ করে, কারণ বহু বছর বাদে সেই ছবির দাম হয়। তো যোগেন চৌধুরী, আপনার ছবিতে অনেক মানুষ বিনিয়োগ করেছেন, ছবি কিনে রেখেছেন, পরে নিলাম হবে, বিক্রি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কটা ছবি আপনি কিনে রেখেছেন শিল্পী যোগেন চৌধুরী? আবুল বাশার, তার লেখাপড়ে বড় হয়েছে, তিনি বামপন্থী লেখক ছিলেন, পরে তৃণমূল ঘনিষ্ঠ হয়ে গেলেন। তিনি মমতাকে বলেছেন কবি হিসাবেও উনি বড় মাপের কবি, গানের তো তুলনাই নেই। যখন উনি থাকবেন না তখন তার গান বাজবে বাঙালির ঘরে ঘরে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আবুল বাশার, সাহিত্যিক আবুল বাশার সামনে পুজো আছে, বাংলার ঘরে ঘরে বাজছে না, কটা পুজো প্যান্ডেলে বাজবে, আমাকে একটু শোনাবেন। বাঙালি শুনতে চায়। আপনাদের মতো মানুষেরাই তো দিশা দেখান সমাজকে। আপনার কথা তো ফেলনা হতে পারে না। ইন্দ্রনীল সেন তো নন আপনি। তিনি বাম জমানায় সিপিএম ঘনিষ্ঠ ছিলেন, পরে চলে এলেন। তারপরে তিনি গোটা সঙ্গীত জগৎটাকে তিনি নিয়ন্ত্রণ করতেন। কসবায় তার বাড়ির কাছে হত্যে দিয়ে থাকতে হতো, কে কোথায় গাইবে কে কোথায় গাইবে না সব তিনি ঠিক করতেন। ভোটের পর কোথায় হেরে যাওয়া ইন্দ্রনীল সেন, তিনি বলেছিলেন, ইন্দ্রনীল সেন তার রিমেক গান তাকে বিখ্যাত করেছিল বাঙালির কাছে। তিনি বলেছিলেন উনি যদি রাজনীতিতে নাও আসতেন, গান বাজনা সাংস্কৃতিক জগতেরই মানুষ তিনি, সন্দেহ নেই তাতেও প্রচণ্ড সফল হতেন। এখন তো অখণ্ড অবসর, মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইন্দ্রনীল সেন, আপনি কেন পালিয়ে গেলেন? কেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে তালিম দিলেন না? না না, আপনি তালিম দেবার কে? আপনার থেকে তো অনেক উচ্চমানের শিল্পী। মমতা বন্দ্যোপাধ্যায়ের গান যখন সকলের কানে বেসুরো লেগেছে, আপনি খালি বলেছেন আহা আহা। আপনি আসুন, তার এখন রাজনীতি জীবন শেষ, তার এই যে প্রতিভা, তিনি নাকি রয়্যালটির টাকা পাবেন না বলে সংসার কি করে চলবে ভাবছেন? আসুন, গান বাজনায় মাতিয়ে দিন। এই পুজোয় 2-4টে জলসা হোক, যেখানে প্রধান শিল্পী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কেউ নেই। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। কোথা থেকে করছেন সেটাও মন্তব্য করবেন। আর যদি ভালো লাগে তাহলে তো সাবস্ক্রাইব করবেনই, সঙ্গে পিনাক কি বলছে এর পাশে দাঁড়াতে চাইলে মেম্বারশিপ নিতে পারেন। রোজ যেটা বলি, ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দিন। আপনারা খুব খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।